শেরপুরের ঝিনাইগাতীতে যে ঘটনাটি ঘটেছে এবং সেখানে জামায়াতের আমির তিনি যে মন্তব্য করেছেন এই ঘটনাটি নিয়ে, তিনি বলেছেন অন্যের বিজয় দেখে সহ্য হয় না, এই কারণেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, বিএনপি এবং শরিক দলকে উদ্দেশ্য করে বলা হয়েছে। সেক্ষেত্রে বিজয় মানে এই কথাটা আসলে এটা কি শুধু কনফিডেন্স লেভেল থেকেই বলা নাকি অন্য কোনো কিছু এর মধ্যে রয়েছে? না, জামাতের কনফিডেন্স এখন খুব এক্সট্রিম লেভেলে এবং জামাত খুব ভালো করে জানে যে এইবার যে সুযোগ প্রকৃতি তাদেরকে দিয়েছে, অথবা ম্যাটিকুলাস ডিজাইনে, হোয়াট এভার মেবি, আল্লাহ ভালো জানেন, মানে প্রকৃতি দিতে পারে তাদের জন্য, অথবা একেবারে অঙ্ক কষে কষে ম্যাটিকুলাস ডিজাইনে জামাত, আমেরিকা, ডক্টর মোহাম্মদ ইউনূস এই ত্রয়ীর বুদ্ধি, প্রজ্ঞা, মেধা একত্র হয়ে গত 17 মাসে জামাতের যে বিস্তৃতি ঘটেছে, ক্ষমতার কেন্দ্রে, মাঠে ময়দানে, মানুষের বুদ্ধিতে, বৃত্তিতে, এমনকি সংবাদপত্রের অফিস থেকে শুরু করে গণমাধ্যমের কর্মীদের মধ্যে, এটা আসলে কোনো রাজনৈতিক দল 17 মাসের পারফরমেন্সে এরকম আসলে কেউ দেখাতে পারেনি। মূল ব্যাপার হলো যে জামাত পুরনো দল, আওয়ামী লীগ পুরনো দল, বিএনপির পুরনো দল, এরকম পৃথিবীতে বা আমাদের পাক ভারত উপমহাদেশে আপনি এই সমপর্যায়ের 50 বছরের ইতিহাস রয়েছে, এরকম 100-র মতো দল আছে, রাজনৈতিক দল আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। তো এই দলগুলোর যদি আপনি ইতিহাস দেখেন, তারা 17 মাসে কখনোই জামাতের মতো ঠিক এইরকম শূন্য থেকে এই পর্যায়ে এতটা আলোকিত করার মতো ঘটনা ঘটেনি। রনি, আপনি বলছিলেন যে তাদের কনফিডেন্স একদম এক্সট্রিম পর্যায়ে রয়েছে, নাকি মেটিকুলাস ডিজাইন আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহ তো আবার তার মানে কোনো না কোনো বান্দার মাধ্যমে সেটার এক ধরনের বার্তাটা দিয়ে থাকেন, অনেকে নাকি স্বপ্নে টপ্নেও পেয়ে থাকেন, মানে এখানে কি সেরকম কেউ কিছু বলতে পারছেন না যেটা আসলে কোনটা? আমরা তো বলছি না, এখন ধরুন ওই কতগুলো লক্ষণ ভেসে উঠেছে। আচ্ছা, জামাতের নেতাদের সবারই চেহারা অনেক সুন্দর হয়ে গেছে, মানে তারা যে ক্ষমতায় আসবে, ক্ষমতা আসার আগে চেহারা ছুড়েতে একটা নূর নূর ভাব চলে আসছে। তারা সবাই ওয়েল ড্রেস, মানে এর আগে গত 17 মাস আগে তাদের জামা কাপড় এত সুন্দর ছিল না, আর চেহারাটা নর্মালি গত 20-30 বছরের তাদের যে চেহারা, সে তুলনায় তাদের চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা চলে আসে। ইট মিনস দ্য গুড নিউজ ইজ কামিং। এরপরে মূল ব্যাপার হলো যে তাদের কদর বেড়ে গেছে সমাজে। যেমন জামাতের লোক বলতেই মানুষ করতো যারা মধ্যবিত্ত সাধারণ, কিন্তু আমাদের সমাজে নাকুচু কর্পোরেট সমাজ, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, দেখা গেল এই গত 17 মাসে তারা জামাতের আমিরের সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য, জামাতের অফিসে যাওয়ার জন্য রীতিমতো ভিখারির মতো পিছে পিছে ঘুরে তাদের সেখানে গিয়েছে। অনেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কষ্ট করে জামাতের আমির নেতাদের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ করতে হয়েছে। তারা কি কোনো সুদূর প্রসারী বার্তা পেয়েছে? না, এটা হয় কি, ওই যে বললেন না, আল্লাহ তার প্রকৃতি ওই মানে যারা গেছেন তাদের মনের মধ্যে একটা ধরে দিয়েছে, তোমরা জামাতের কাছে এখন যাও, এরকম একটা ঘটনা হতে পারে। কারণ এরপর হলো বিদেশি রাষ্ট্রদূত। দেখেন, আমরা বাংলাদেশে তো, আমি 86 সন থেকে 1986 থেকে সংবাদপত্রের সাথে জড়িত এজ এ ওয়ার্কার হিসেবে, কর্মী হিসেবে, সংবাদকর্মী হিসেবে। তো সেক্ষেত্রে এইরকম জামাতের অফিসে এইভাবে রাষ্ট্রদূতরা ছুটোছুটি করছেন, আর জামাতের লোক এভাবে, দেখেন ডাক্তার শফিক যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চমৎকার করে ইংরেজি বলেন, ওনারা যদি আরবি বলতেন সেটা মেনে নেওয়া যেত, এইভাবে সুন্দর করে ইংরেজি বলেন, এটা তো আমরা কখনো দেখিনি। তারপরে জামাতের যে মেয়েগুলো অদ্ভুত, মানে তারা সারা শরীর হিজাবে ঢেকে আছে, তাদের চোখটাও দেখা যাচ্ছে না, কিন্তু মাইকের সামনে নিয়ে তারা অনেক, যাকে বলা হয়, সুন্দর ইংরেজিতে কথা বলছেন। এবং এদের মধ্যে সায়েন্টিস্ট আছে, পরমাণু বিজ্ঞানী আছে, আরও অনেক কিছু আছে মেয়েদের মধ্যে, এবং এরা কুম্ভ কারাত জানে। অবাক করার ব্যাপার হলো যে আমি কয়েকটা ভিডিওতে দেখলাম যে অনেকগুলো জামায়াত ইসলামের মেয়েরা, যেগুলো বিএনপির মেয়েরা এই জিনিসগুলো এখনও প্রদর্শন করতে পারেনি, আওয়ামী লীগের তো পারেনি, তারা তাদের স্বামীদের সাথে কুম্ভ কারাচ্ছে, মারছে এবং স্বামীকে একটা কিক মেরে ফেলে দিচ্ছে। মানে এই যে জামাতের যে একটা ফোর্স, ওম্যান ফোর্স। এবং ঠিক সেম ঘটনাটা ঘটেছিল মাস্টার সানজু, যাকে বলা হয় দ্য মাস্টার অফ অল মিলিটারি আর্ট এভার মেড ইন দ্য হিস্ট্রি। পৃথিবীতে যত মিলিটারি জিনিয়াস আসছে তার মধ্যে, মানে যাকে বলা হয় সবচেয়ে জিনিয়াস, তিনি হলেন মাস্টার সানজু। তার একটা বই আছে আর্ট অফ ওয়ার। তো সেই মাস্টার সানজুর বিখ্যাত হলো যে তিনি একটা সময় দেখলেন যে রাজার অ্যাডভাইজার ছিলেন, তিনি দেখলেন যে এত অল্প সৈন্য দিয়ে তিনি তার প্রতিপক্ষের সৈন্যকে পরাজিত করতে পারবেন না। এই জন্য তিনি করলেন কি, তার
প্রাসাদের মেয়েদের এবং বাইরের মেয়েদেরকে সামরিক প্রশিক্ষণ দিলেন। আজ থেকে 2500 বছর আগে মাস্টার সান্ধু মেয়েদেরকে সামরিক শিক্ষা দেওয়ার যে নীতি গ্রহণ করেছিল, বোঝার চেষ্টা করেন যেটা আমেরিকা এখনো পারেনি। আমেরিকার কংগ্রেসের বা আমেরিকা ধরেন ডেমোক্র্যাট রিপাবলিকান দলের এরকম মেয়েরা কুম্ফু জানে, ক্যারাত জানে, আপনি দেখতে পারবেন না, যেটা তাতে জামাতের মেয়েরা সমস্যাটা জানে। কোথায়? একটি দল যদি তার পুরো না, আমি কর্মীদেরকে- সমস্যার কথা বলছি না, আমি জি। এটাকে তাকে একটা প্রকৃতির আশীর্বাদ বলছি। প্রকৃতির আশীর্বাদ বলছি যে দেখুন, এই সময়টাতে যে কাজটা বিএনপি পারেনি, আওয়ামী লীগ পারেনি, এমনকি আপনারা মিডিয়াতে আছেন, আপনারা তো মেয়েদের কি সেফটি দরকার আছে না? জি। কিন্তু আপনাকে কি কেউ কখনো আপনার অফিসে কেউ কুম্ভ কেরাত শিখিয়েছে? কখনো শিখেনি, এমনকি আপনার বাবা মা তো শিখায়নি। তো সেই তুলনায় জামাতের যারা লোকজন আছে তারা আল্লাহর ওয়াস্তে এই যে নারী জাতির যে উন্নয়ন ঘটিয়েছে, তাদের ঘরে বাইরে তাদের শক্তির একটা ব্যালেন্স ঘটিয়েছে, এটা যদি এই নির্বাচনের মাঠে না, সেটা আসলে দরকার কিনা আপনি দরকার আছে না, এই জায়গাটা বলবেন কিনা যে নারী তাদের যে নারী সমর্থক বলি বা কর্মী বলি, তারা যখন বিভিন্ন জায়গায় ভোট চাইতে যাচ্ছেন, প্রার্থী হচ্ছেন, আমাদের দেশের পুরুষের জি। একটা অহম্বোধ আছে। মানে জাতীয় সংসদে প্রার্থী না, মানে তাদের কারো হয়ে যখন ভোট চাইতে যাচ্ছেন, তারা তো হামলার শিকার হচ্ছেন, তাহলে নিজেদেরকে আত্মরক্ষা করবেন না? ওই জন্যই তো বলছি, শুধু হামলার শিকার করছে না, ভোটের দিন দেখা গেল যে বিএনপির 10-12 জন মাস্তান আছে, তারা একটু র্যাগিং ট্যাগিং মাস্তানি করার চেষ্টা করেছে। হঠাৎ করে বোরকা পরে নারী একটা মেয়ে এসে একটা কুম্ফ মেরে দিল, একটা কেরাত মেরে দিল, নাক দিয়ে ঝরঝর করে বিএনপির নেতা রক্ত পড়ছে। কি দৃশ্য সৃষ্টি হবে আপনারা একবার চিন্তা করেন তো। তো এই যে টোটাল যে তাদের যে প্র্যাকটিস, তাদের যে প্রস্তুতি, প্রকৃতির পক্ষ থেকে তাদের যে ইশারা দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে দলে দলে লোক জি। তাদেরকে যাচ্ছে। তাহলে গোলাম মাওলা রনি, আপনি মানে অন্যান্য আরো চ্যালেঞ্জের ভিড়ে একটা তাইকোয়ান্দো চ্যালেঞ্জও বোধহয় এখানে তুলে নিয়ে আসলেন একদম আমাদের সামনে আলোচনায়। সোহরাব হাসান, আপনি কি এরকম মানে কোনো ধরনের আশঙ্কা করছেন যে এরকম তাইকোয়ান্দো চ্যালেঞ্জ যদি থাকে, নির্বাচনের দিনটা আমরা আরো অনেক ঝামেলায় পড়তে না, পারি? সে তো আশঙ্কার বিষয়টা পরে। আজকেই দেখলাম যে পত্রিকায় যে জামাতের যে নারী কর্মীরা তারা মিছিল করেছে যে নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে। জি। বিষয়টা হচ্ছে জামাত তো প্রচারে কিন্তু বিএনপি বা অন্য যে কোনো দলের থেকে এগিয়ে আছে এই নির্বাচনে যখন তফসিল হয়নি অনেক আগে থেকে। আমার ধারণা যে 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যে তাদের নারী কর্মীরা ঘরে ঘরে যে মানুষকে বোঝাচ্ছে, ভোটারদের বোঝাচ্ছে যে তাদের কেন জামাতকে ভোট দিতে হবে বা জামাত কেন অন্য দলের চেয়ে আলাদা, অন্য দলের চেয়ে ভালো। তো সুতরাং তারা এক ধরনের প্রচারে কিন্তু এগিয়ে আছে। তরুণদের মধ্যে আপনার জামাতের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সেটি নেই। এই সুবিধাটা তারা পেয়েছেনি। এমনকি যখন শোনা গিয়েছিল যে নির্বাচনী দায়িত্বে বেসরকারি ব্যাংকের কর্মকর্তারাও আসবেন, বিএনপি অবশ্য আপত্তি জানিয়েছে, সেটা আর হয়নি। এবং সেটা হলে কিন্তু বেসরকারি সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক, এবং ইসলামী ব্যাংকের কর্মীদের একটা বড় অংশ জামাতের সমর্থক। এই তারা সরাসরি এখন নেই। এখন বলছেন যে নির্বাচনটা কার? নির্বাচনটা তো শুধু প্রতিযোগীর না, শুধু প্রার্থীর নয়, দলেরও নয়, নির্বাচনটা হচ্ছে ভোটারের। ভোটার হচ্ছে এখানে নিয়ামক শক্তি। সেই ভোটারকে বুঝতে দিতে হবে যে ভোটারকে যদি আপনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তাকে কোনো একটা বিষয়ে বুঝেন, তখন তিনি হয়তো প্রভাবিত হবেন। আবার অন্য পক্ষ যদি না বোঝানোর সময় না পায়, অথবা তারা অন্যভাবে কৌশল করে। এতদিন আমরা দেখতাম যে নির্বাচনী প্রচার মানে হচ্ছে বড় বড় জনসভা করে যত বেশি লোক জড়ো করা যায় তাদেরকে দলের একটা বার্তা দেওয়া। কিন্তু এখন তো দেখলাম যে এই নির্বাচনী প্রচারের জনসংযোগটা একটা গুরুত্বপূর্ণ। সেটি সব দলই করে, কিন্তু এক্ষেত্রে তো জামাত অনেক অগ্রগামী। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা মানে এই যে জয় পরাজয়, এটি আগামী নির্বাচনের জন্য বেশি অস্থিরতা বা উদ্বেগ তৈরি করেছে। ইতিমধ্যে কোনো দল, কোনো পক্ষ, নেতা বলা শুরু করছে যে তারাই জয়ী হবে। আপনি যে কথাটি বললেন যে অন্যের জয় দেখে হয়তো বিজয় দেখে সহ্য করতে পারছে না, এটা একটা ইঙ্গিত যে তারা জয়ী হয়েছেন। এখন
জয়ী হবেন না পরাজিত হবেন সেটা কিন্তু জনগণ ঠিক করবে। সেটা বিএনপির ক্ষেত্রেও সত্য। বিএনপিরও অনেক জায়গায় তাদের নেতাকর্মীদের ভাষাভঙ্গি দেখলে এক ধরনের মনে হয় যে তারা জিতে গেছেন। বিশেষ করে গত 17 মাসে বিএনপির নেতাকর্মীদের যে মানে নেতৃত্ব যে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তার একটা বড় উদাহরণ দখলবাজি চাঁদাবাজির অভিযুক্ত আছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে 5,000 কর্মীকে তারা বহিষ্কার করেছেন, কিন্তু তার চেয়েও 92 জন তাদের বিদ্রোহী প্রার্থী। জামাত ইসলামের একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন, তিনিও কিন্তু বসে গেছেন, একজন না দুজন ছিলেন। এই যে বিএনপির জন্য চ্যালেঞ্জটা কিন্তু শুধু জামাত নয় বা তার প্রতিপক্ষ রাজনৈতিক দল নয়, বিএনপির চ্যালেঞ্জটা এই দলের ভিতরে। আজকেই সমকালে রিপোর্ট হয়েছে যে 70টি আসনে বিএনপিকে নিজ দলকে মোকাবেলা করতে হবে। তো সেটি স্বাভাবিকভাবে যেখানে বিএনপির মনোনীত প্রার্থী, অন্যদিকে বিদ্রোহী প্রার্থী, আর প্রতিপক্ষ তো এই সুযোগটা নেবেরই। এই বিদ্রোহী প্রার্থী এবং মনোনীত প্রার্থীর ভোট যদি যোগ হতো, সেই ভোট আর প্রতিপক্ষের ভোট এটি যদি সমান 3 ভাগ হয়, তাহলেও কিন্তু প্রতিপক্ষ জিতে যায়। তা আমি জানি না যে বিএনপি নেতৃত্ব এটি কিভাবে সামাল দিবে। আবার কিছু কিছু মিত্র দল বিএনপি খুব কম আসন ছেড়েছে। কালকেও দেখলাম যে গোলাম মাওলানা রনি ভাইয়ের এলাকায়, সেখানে বিএনপি যাকে সমর্থন করেছে তার কর্মী সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী, সেখানকার বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে এবং আহত হয়েছেন কেউ কেউ। অর্থাৎ এরকম ঘটনা তো অনেক জায়গায়। এখন একজন আপনার আন্দোলনের সহযাত্রী, তাকে বললেন যে 300 আসনের 1/4 যদি বিদ্রোহী প্রার্থী থাকে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। এই তো 79টি, সেটি তো 1/4 অবশ্যই, 1/4 বেশি, 1/3। আর সেটি বিএনপিকে একটা বড় ধাক্কা দেবে। এখন যদি এরকম হয় যে বিএনপির 90 ভাগ ভোট পাবে, অন্যরা সব মিলে 10 ভাগ পাবে, তাহলে হয়তো এই বিদ্রোহী প্রার্থীটাতে কোনো সমস্যা হতো না। কিন্তু বাস্তব তো সেটা নয়। আবার বিএনপির নিজের যেমন দলের যেমন কেন্দ্রীয় নেতারা আছে, অনেক স্টলওয়ার্ড যেটা বলা হয়, যে অনেক ভারী নেতা আছেন, ভারী প্রার্থী আছেন, অন্য দলেরও তো আছেন। অন্য দলের যেমন জামাত জোট, যে 11টি দলের অন্তত জামাতের বাইরেও তো কিছু কিছু পকেটে তাদের অন্য দলের সমর্থক আছে এবং তারা জয়ী হয়ে এসেছেন, এরকম উদাহরণ আছে বিভিন্ন সময়ে। সুতরাং এক ধরনের এই নির্বাচনের পরিবেশটি শুধু প্রতিযোগী দলের মধ্যে না, নিজ দলের মধ্যে কিভাবে বিএনপি এটি সামাল দেবে, কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা 24-এর নির্বাচন তো একতরফা নির্বাচন, বিরোধী দল বলতে গেলে নির্বাচনে অংশই নেয়নি। সেই নির্বাচনেও সংঘর্ষ হয়েছে প্রায় 100 না এরকম কাছাকাছি লোক মারা গিয়েছিলেন, এবং সেটা সবাই আওয়ামী লীগের, হয় বিদ্রোহী প্রার্থী, না হলে রনি, আপনার কাছেও সহিংসতার জায়গাটা শুনতে চাই। এবং সেখানে সোহরাব হাসান যেটা বলছিলেন যে 10 দলীয় যে জোট রয়েছে বা বিএনপি এবং শরিক দল, তাদের মধ্যে তো সহিংসতা ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে, আবার সামনে আরো বাড়তে পারে এরকম আশঙ্কা রয়েছে। কিন্তু বিএনপির যে বিদ্রোহী প্রার্থী, তারা যে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে, তাদের মধ্যে একটা সহিংসতা হতে পারে। তাহলে কি চ্যালেঞ্জ সেখানে আরো বেশি হয়ে যাচ্ছে? এইবার আসলে অতীতের যেমন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, সব দলগুলো যখন নির্বাচন করেছিল, ওই সময়ের যে সহিংসতা, সেই তুলনায় আসলে এইবার সহিংসতাটা হবে না। এটা হবে না। এর কারণ হলো মাঠে মারামারি করার জন্য যে প্রতিপক্ষ দরকার, সেটা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা নেই। আর যে সকল এলাকাতে বিদ্রোহী প্রার্থী এবং দলীয় প্রার্থী, ওখানে ক্ষমতার একটা যাকে বলা হয়, যদি মোটামুটি 19-20 থাকে, সেখানে একটু মারামারি কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে যে সমস্যাটা হবে সেটা হলো টার্গেট, পরিস্থিতি ঘোলাটে করার জন্য, প্রতিপক্ষকে, সরকারকে বিব্রত করার জন্য, পুরো নির্বাচন পদ্ধতিটিকে বানচাল করার জন্য টার্গেট সন্ত্রাস। এবং সেই টার্গেট সন্ত্রাসে আমরা সবাই তার দ্বারা আক্রান্ত হতে পারি। ধরেন যে হাদির যে ঘটনাটা, আপনি কোনো অবস্থাতেই হাদিকে হত্যা করা হবে এটার কোনো রিজন নেই।
মানে আপনি যদি ঢাকার বাংলাদেশের রাজনীতি ধরেন, ঢাকার রাজনীতি ধরেন, সে যে কাজটি করতো, তিনি কেন একেবারে হত্যাকাণ্ডের শিকার হবেন? কোনো জায়গাতে তো তার প্রতিযোগিতার জীবনের কোনো জায়গাতে ওই পর্যায়ে ছিল না। মানে প্রতিহিংসার সেরকম কোনো জায়গা তৈরি হয়নি, না এটা না না, বলছেন? প্রতিহিংসা তাকে ঈর্ষা করবে, তাকে প্রতিযোগিতামূলক করবে, তাকে পথের কাঁটা মনে করবে, জীবনের কোনো ক্ষেত্রে তার কোনো সফলতা ওই পর্যায়ে ছিল না। তো কাজেই তাহলে তাকে মেরে মানে নিঃসন্দেহে আপনি যদি যেটা বলছেন টার্গেট কিলিং, তাহলে তো কোনো একটি পক্ষের একদম কোনো একটা স্বার্থ রয়েছে। অবশ্যই সেই স্বার্থটা এরকম যখন ছিল এরকম মানে হাদিকে হত্যার পরে যে ধরনের পরিস্থিতি ঘটেছে, ধরেন প্রথম আলো আক্রমণ হয়েছে, ডেইলি স্টার আক্রমণ হয়েছে, তারপর আরো অনেক কিছু করার প্ল্যান ছিল, ছায়ানট উঁচু ভেঙেছে, তারপর সংসদ ভবনে তার জানাজার পরে সংসদে ঢোকার চেষ্টা করা হয়েছে। দেয়ার আর ম্যানি প্ল্যান। হয়তো তারা 25% করতে পেরেছে, বাকি 75% করতে পারেনি। তো আগামী এই যে নির্বাচনের 10-12 দিন আছে, আমরা আজকে যে অনুষ্ঠান করছি 12 তারিখে যদি হয় 48 ঘন্টা আগে তো আপনার প্রচার প্রপাগান্ডা বন্ধ হয়ে যাবে। তো হাইয়েস্ট 10 দিন আছে, 10 ওয়ার্কিং ডেজ। তো এই 10 দিনের মধ্যে প্রতি ঘন্টা সময়ে যে কোনো ঘটনা পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে নিতে পারে, এবং সেটার জন্য খুব বেশি শক্তিমত্তার প্রয়োজন দরকার হবে না। মানুষের সেন্টিমেন্টে আঘাত করে, বা মানুষকে অস্থির করে তোলে, বা মানুষকে ভীত সন্তুষ্ট করে তোলে, এই কাজ করার জন্য প্রতিপক্ষ সবসময় তৎপর আছে। এখানে একটা বিষয় সবচেয়ে বলার প্রয়োজন, সবসময় দেখবেন যে এই ধরনের নোংরামি কাজগুলো, অন্ধকারের কাজগুলো কখনোই শক্তিশালীরা করে না। সেরকম কি কোনো ডিজাইন তৈরি হয়ে আছে, সেরকম আশঙ্কা করছেন? সঙ্গত কারণ সবাই আশঙ্কা করছে। আপনার বোঝার চেষ্টা করুন, আমি আগে কিন্তু বলেছিলাম আপনি হয়তো এটাকে হয়তো একটা ফ্ল্যাটারি নিতে পারেন বা একটা সার্কোজি নিতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আপনার জীবনে বা জাতীয় জীবনে যখন কোনো সুসংবাদ আসবে, আপনি অনায়াসে সেটা টের পাবেন প্রকৃতিগতভাবে। আর আপনার জীবনে যখন বা জাতির জীবনে যখন খারাপ কিছু আসবে, যে কোনো বেকুব মানুষ সেও টের পাবে। আপনি দেখুন শেখ হাসিনার পতনের 1 মাস আগের থেকে আমরা কিন্তু সবাই টের পাচ্ছিলাম, তখনও কিন্তু ঘটনা ঘটেনি, কিন্তু আমরা সবাই বুঝতে পারছিলাম যে শেখ হাসিনার সময় শেষ হয়ে আসছে। তিনি হয়তো বা তার কাছের যারা লোকজন আছেন তারা বুঝতে পারেন, আমরা দূর থেকে তার হাঁটা চলা, তার কথাবার্তা, তার অঙ্গভঙ্গি, তার মানে সীমা অতিক্রম আমরা বুঝতে পেরেছিলাম যে তিনি অস্বাভাবিক আচরণ করছেন। আমি পালাবো না, বঙ্গবন্ধু কন্যা পালায় না, এই যে কথা জিনিসগুলো আছে, তো এইভাবে আসলে তিনি কখনো বলেননি। তো এখন যেটা হলো যে এই সময়টিতে যদি ভালো কিছু হতো, 12 তারিখে ভালো কিছু হবে, একটা সুন্দর ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বলেছেন বিস্ময়কর একটা নির্বাচন হবে, দেখতেন যে বাংলাদেশে বসন্তের বাতাস প্রবাহিত হচ্ছে, প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করছে, সবার মুখে হাসি। আজ আমরা যে সন্দেহের কথা বলছি, অবিশ্বাসের কথা বলছি, আশঙ্কার কথা বলছি, এগুলো নিয়ে আলোচনাই হতো না, আপনি এখানে বসে এই ধরনের প্রশ্নই করতেন না। এখন মানে আমরা কিসের নিঃশ্বাস পাচ্ছি, কিসের গন্ধ পাচ্ছি, কেন এত মানুষের মন ভার, কেন এত প্রশ্ন আমাদের মনে আসে? এই প্রশ্ন তো আমাদের এখানে আসার কথা নয়, কেন এই প্রশ্ন আসছে? আমাদের মানে 15 বছরের জঞ্জাল, 10 বছরের দুর্বিষহ যন্ত্রণা, গণতন্ত্রের নির্বিচার অত্যাচার, শেখ হাসিনার জামানাতে যেটা হয়েছে, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিষেক, একটা তরুণ প্রজন্মের নতুন একটা বিপ্লব, নতুন একটা গণতন্ত্রের জয়কার, সেখানে আমাদের তো আনন্দের জোয়ার বসা উচিত, আনন্দের বন্যা বয়ে যাওয়া উচিত, আনন্দের মেলা বসবে প্রত্যেকটা জায়গাতে। কিন্তু কেন ব্যাংক পাড়াতে শান্তি নেই? কেন শেয়ার মার্কেট বলতে কোনো আলোচনায় নেই? পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। আপনি প্রতিদিন পেপার খুলে আমরা দেখতাম যে শেয়ারের দাম বাড়ে কমে, এবং প্রথম আলোর মতো পত্রিকা তারা একটা পৃষ্ঠাই নীতিমতো বরাদ্দ করেছিল। এই মুহূর্তে আসলে কারোর মধ্যে কোনো স্বস্তি নেই, বা সেই উদ্বেগ উৎকণ্ঠা মানুষকে অনেক বেশি অস্বস্তিকর জায়গায় নিয়ে গেল। ছোট ছোট সমস্যাগুলো এত বড় হয়ে, আপনি ধরেন একটা গ্যাস, হঠাৎ করে এলএনজি পাওয়া যাচ্ছে না, খুব ছোট। আমাদের ঢাকার যে জ্বালানির জনজীবনে এলএনজি যে সিলিন্ডার, এটার প্রয়োজনীয়তা এখনো আমার কাছে মনে হচ্ছে না যে মোর দ্যান 5%। কিন্তু এই 5% লোক ঢাকা শহরে বা গ্রামে গঞ্জে তারা ঠিক মতো এলএনজি সরবরাহ পাচ্ছে না। এই পুরো জিনিসটা জাতীয় উৎপাদন এবং যে ফ্রাস্ট্রেশনটা তৈরি করছে, আমি এই ঢাকা শহরে এতদিন যাবত আছি, কোনোদিন এই সিএনজি, গ্যাস নাই, জ্বালানি, খাওয়ার সমস্যা, এগুলো নিয়ে কখনো আমি এত কষ্টের মধ্যে থাকি না। টেনশনে অনেক মানুষের ঘুম হারাম হয়ে যাচ্ছে, হোটেলে গিয়ে খাবার পাচ্ছে না, মানে দোকানে গিয়ে ধর্না ধরছে। একটা
মানে মানে এলএনজির ওই যে করার জন্য মানে জি, আমি নিজেই ভুক্তভোগী। সেখানে দেখা যাচ্ছে যে বসুন্ধরার সিলিন্ডারই পাওয়া যাচ্ছে না, একটা সিলিন্ডার গ্যাস পেট্রোম্যাক্স বা অন্য কিছু নিতে হচ্ছে, নতুন সিলিন্ডার কিনতে হচ্ছে। জি, তো এইভাবে দেখেন অদ্ভুত অদ্ভুত সব মানে কথাবার্তা। এখন আমরা তো জানতে চাইনি, এই যে মুখ ফুটিয়ে ফুটিয়ে এক একটা কথা বলে আসছে। এই যে বাণিজ্য উপদেষ্টা বশির সাহেব বললেন যে শেখ হাসিনা যখন গেল তখন বৈদেশিক ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা, এখন নাকি 23 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। ওনার একটা ভিডিও ক্লিপ, হয়তো সঙ্গে আরো কিছু কথা আছে, কিন্তু ওইটাকে ছোট করে তাহলে সবকিছু কি অশনি বার্তা আপনার মনে হচ্ছে মনে কিনা? হচ্ছে। আপনার কাছে আমি আবারও ফিরি।